রবিবারের বিকেল। আমি আর আমার বন্ধু কিশোরী সেন গল্প শোনার আশায় মঠ লেনে তারানাথের বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ির কাছাকাছি এসে গেছি এমন সময় দেখি শ্মশান যাত্রীরা একটি শবদেহ বহন করে নিয়ে যাচ্ছে। তারানাথের বাড়ির আশেপাশের বাড়িরই কেউ হবে যিনি মারা গেছেন। আমরা একপাশে সরে গিয়ে একটু দাঁড়ালাম। তারপরে আবার এগিয়ে যেতেই দেখলাম তারানাথ তার বাড়ির দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়েছে। সেও বোধহয় শ্মশান যাত্রীদের হরিধ্বনি শুনে বাইরে এসে দাঁড়িয়েছিল। আমাদের দেখতে পেয়ে বলল, আরে তোমরা এসে গেছো? এসো এসো এসো, চলো ঘরের ভিতরে যাওয়া যাক, এসো। আমরা ঘরে ঢুকে ছোট্ট তক্তপোষটার উপরে বসলাম। তারানাথ বলল, হ্যাঁ বসো। তোমরা আজ এসেছো ভালো হয়েছে, তোমাদের কথাই ভাবছিলাম। তোমরা বসো, বুঝলে, আমি একেবারে চা বলে আসি, বসো। তারানাথ ভিতরে চলে গেল। কিশোরী তার পকেট থেকে 500 সিগারেটের প্যাকেটটা বার করে সামনে রাখতে রাখতে বলল, আচ্ছা কি ব্যাপার বলো তো বিভূতি? ঠাকুরমশাই বললেন তিনি আমাদের কথাই ভাবছিলেন, কেন বলো তো? বিশেষ কিছু ঘটেছে নাকি? বিশেষ কিছু আবার কি ঘটবে? প্রায় রবিবার বিকেলেই আমরা এখানে আসি, তাই উনি বলছেন। না না, ঠাকুরমশাইকে যেন কেমন চিন্তিত মনে হলো। মানে অন্যদিন আমাদের দেখে তার গলায় যেমন উচ্ছ্বাস দেখা যায়, আজ কিন্তু তেমন দেখা গেল না। কে জানে সব খবর টবর ভালো কিনা। এদিকে আস্তে আস্তে আমরা একটা মৃতদেহ দেখতে পেলাম। কিশোরী নিজেও যেন কেমন চিন্তিত হয়ে পড়ল। একজনের চিন্তা অন্যজনকে গ্রাস করে। আমিও ভাবতে লাগলাম, কি জানি কি খবর শুনতে হয়। শুনেছিলাম 4ই সন্তান সম্ভবা। সে ভালো আছে তো? এই চিন্তাটাই সর্বপ্রথম মাথায় এলো। আমার নজরে পড়ল তারানাথের ঘরের দেওয়ালগুলো যেন আরও বিবর্ণ হয়ে গেছে। এমন সময় তারানাথ একটা থালায় করে 3 কাপ চা নিয়ে ঘরে প্রবেশ করল। এই নাও, একেবারে চাটা নিয়েই এলাম, বুঝলে। হ্যাঁ, তোমাদের বৌঠান চা বসিয়েছিল, 2 কাপ বাড়িয়ে দিতে বললাম, একবারে হয়ে গেল। নাও খেতে শুরু করো, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ নাও নাও। আচ্ছা ঠাকুরমশাই, সব খবর ভালো তো? মানে চারি ভালো আছে তো? আপনাকে দেখে তখন কেমন যেন চিন্তিত লাগছিল। কিশোরীর নাকি তাই মনে হচ্ছে। হ্যাঁ ঠাকুরমশাই, অন্যদিন আপনি যেমন আমাদের দেখে বেশ খুশি হয়ে আমাদের ডাকেন, আজকে আপনার গলাটা কেমন যেন ম্রিয়মাণ মনে হলো। আরে না না, আমাদের সব খবর ঠিক আছে, চারিও ভালো আছে। আসলে হালদার মশাই চলে গেলেন তো, বাড়ির কাছাকাছি একটা মৃত্যুর ঘটনা ঘটলে মনটা কেমন যেন একটু উদাস হয়ে যায়। মনে হয় একটি একটি করে দিন পেরিয়ে আমাকেও তো একদিন সেই পরম ক্ষণের সম্মুখীন হতে হবে। যা কি যে বলেন, আপনি এখনো অনেক দিন আমাদের সাথে থাকবেন। আপনার জীবনে কত রকম অভিজ্ঞতা হয়েছে, আপনি একটা মৃত্যুর ঘটনায় উদাস হয়ে গেলেন, এটা কিন্তু আপনাকে মানায় না। না, তেমন ঘনিষ্ঠতা কিছু ছিল না, ওই মৌখিক আলাপ ছিল আর কি। তবে ওনার বয়স হয়েছিল, কষ্ট পাচ্ছিলেন, ঈশ্বর কাছে ডেকে নিয়ে ভালোই করেছেন। ওই যার কথা বললেন হালদার মশাই, আপনি চিনতেন? তাহলে আপনি উদাস হচ্ছেন কেন? মানুষকে একদিন না একদিন তো যেতেই হবে। আপনি একজন সাধক মানুষ, আপনাকে আর এসব কথা কি বলবো। দেখো, মৃত্যু হলো মানুষের জীবনের পরম সত্য। হ্যাঁ, এটা ঠিকই বলেছ। আমার জীবনে কত রকম অভিজ্ঞতা হয়েছে, কতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তবুও যখন মনে হয় এই পৃথিবীটা যেমন তেমনই থাকবে, শুধু আমি থাকবো না একদিন, তখন মনটা একটু উদাস হয়ে যায় বই কি। আমার এই দেহ পুড়ে এক মুঠো ছাই হয়ে যাবে, আমার আত্মা কোথায় কার দেহ আশ্রয় করে আবার পৃথিবীতে ফিরে আসবে কে জানে।
জীবনে জ্ঞাত অজ্ঞাতভাবে কত পাপ কাজ করেছি। এখনো আমার আত্মার সাথে পরমাত্মার মিলনের সময় আসেনি। সে সময় এসে গেলে আর জন্ম নিতে হতো না। এটা এটা কিন্তু ঠিক হচ্ছে না ঠাকুরমশাই। আমরা এখানে আসি দারুণ একটা গল্প শোনার লোভে, আপনি কী সব আত্মা পরমাত্মার কথা বলছেন। আমাদের মনটাও কেমন যেন একটু উদাস হয়ে যাচ্ছে। সিদ্ধ পুরুষদের আত্মা তাদের শরীর থেকে বেরিয়ে গিয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যায়, এ আমার নিজের চোখে দেখা। আর তাদের শরীর, সেও এক আশ্চর্য ব্যাপার। এই পর্যন্ত বলে তারানাথ চুপ করে গেল। চায়ের বাকি অংশটা শেষ করে সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে সেটা ধরিয়ে সে অন্যমনস্কভাবে সিগারেট টানতে লাগলো। আমি আর কিশোরী মুখ চাওয়াচাওয়ি করলাম। কিশোরী বলল, না, আজকে ঠাকুরমশাইয়ের মন ভালো নেই। চলো এ বিভূতি, আজ যাই। আরে না না, বসো বসো। আসলে আজকে আমার মনটা একটু খারাপ ছিল ঠিকই। আরে সেই জন্যই তো তোমাদের কথা ভাবছিলাম। তোমাদের সঙ্গে কথা বললে মনটা আবার ঠিক হয়ে যাবে। কি হলো জানো, আজকে আমার সেই ছোট ঠাকুরদার কথা মনে পড়ছিল। তাই তোমাদের ওই জীবাত্মা পরমাত্মার কথা বলছিলাম। সে দৃশ্য কি আমি কখনো ভুলতে পারি? আপনার ছোট ঠাকুরদা মানে আপনার ঠাকুরদার সেই একজন ভাই ছিল যিনি সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন? হ্যাঁ, তা একবার বলেছিলেন বটে। হ্যাঁ হ্যাঁ, আপনার ঠাকুরদা একটা গল্পের আসরে তার কথা বলেছিলেন তো। পরে আপনি বোধহয় তার কথা আপনার বাবার মুখে শুনেছিলেন, কিন্তু তার খোঁজ কেউ করেনি আপনার পরিবারে? না, সেভাবে কেউ খোঁজ করেনি, কিন্তু বড় ঠাকুমা মানে আমার ওই ঠাকুরদার মা মারা যাবার আগে জেনে গিয়েছিলেন যে তার ছোট ছেলে বেঁচে আছে, ভালো আছে। হ্যাঁ, আপনি সে গল্পে বলেছিলেন যে অমর জীবন বলে একজন রহস্যময় ব্যক্তি তার কথা আপনার বড় ঠাকুরদাকে বলেছিল। রহস্যময় বলো না, অমর জীবন ছিলেন একজন দৈব ক্ষমতা সম্পন্ন মানুষ। তার কথা ঠিক ভাষায় আমি ব্যাখ্যা করতে পারবো না। তাকে সাধু বা সাধক অথবা ভগবানের এক রূপ কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না আমি। তবে তিনি আমাকে ছোট ঠাকুরদার কাছে যাওয়ার একটা উপায় বাতলে দিয়েছিলেন। আসলে ঘটনাটার শুরু আরো অনেক আগে থেকে, বুঝতে পারলে? গল্পের গন্ধ পেয়ে আমি আর কিশোরী নড়ে চড়ে বসলাম। মনে মনে বললাম, আজকের গল্পটা বিশেষ একটা আকর্ষণীয় গল্প হতে হবে, কারণ এটার সাথে সেই রহস্যময় অমর জীবন আর ঠাকুরমশাই ছোট ঠাকুরদা জড়িয়ে আছে। কিন্তু ঠাকুরমশাই কি যেন ভাবছিলেন। কিশোরী অধৈর্য হয়ে বলল, কি কি হলো ঠাকুরমশাই, শুরু করুন। ছোট ঠাকুরদার খোঁজে কি বেরিয়েছিলেন আপনি? আরে দাঁড়াও দাঁড়াও, এ গল্প তাড়াহুড়ো করে বলার গল্প নয়। কাল ভৈরবের দেখা পেয়েছিলাম আমি আমার ছোটবেলায়, সে কথা তো তোমাদের আমি বলেছিলাম। তো তখন তিনি আমাকে দৈব কিছুর দর্শন করিয়েছিলেন। আর চোখের মধ্যে দিয়ে আমি অদ্ভুত একটা জগতের দেখা পেয়েছিলাম। আমার চেতনার স্তর পেরিয়ে আমি অপূর্ব এক মহাশূন্যের ছবি দেখেছিলাম। সব কথা এখন আর ভালো করে মনে নেই, তবে সেই মহাশূন্যের মাঝে এক এক অদ্ভুত আলো, রাশি রাশি নক্ষত্রপুঞ্জের মধ্যে এক মন্দিরের চূড়া দেখেছিলাম। সেখান থেকে ঘণ্টার ধ্বনি ভেসে আসছিল, কাদের যেন ছায়া ছায়া মুখ দেখতে পেয়েছিলাম। মন্দিরের চূড়াটা যেন সোনার তৈরি, সোনার গায়ে আলো পড়লে যেরকম জ্যোতি বের হয়, হ্যাঁ ঠিক ঠিক সেই রকম একটা আলোয় চারদিক উদ্ভাসিত। আর তারপরেই দেখলাম একটা সরু অন্ধকার গুহার মতো পথ, অসীম অন্ধকারের শেষে একটা আলোর জ্যোতি। তারপরেই আমার চেতনা ফিরে এলো। একটা অদ্ভুত ঘোরের মধ্যে আমি বসেছিলাম। তো এটা তো আমার অনেক ছোটবেলার কথা, সব কথা বোঝার মতো বয়সও আমার তখন হয়নি। সেসব কথা তোমাদের আমি আগেই বলেছি।
কিন্তু মনের মধ্যে যেন এই ছবিটা গেঁথে গিয়েছিল। উপরে একটা ধুলোর আস্তরণ পড়লেও তা মুছে যায়নি। একদিন স্বপ্নের মধ্যে এই ছবি আবার জেগে উঠল। আমি তখন বাড়ি ফিরে এসেছি। খুব অসুস্থ হয়ে পড়েছিলাম সেবার ইন্দাস থেকে ফিরে। বাবাকে বলেছিলাম একজনের সাথে আমার মন্দিরে দেখা হয়েছিল। কত রকম গল্প যে তার কাছ থেকে শুনেছিলাম, পরে আশ্চর্য হয়ে শুনি যে ঠাকুরদাকে ছোট ঠাকুরদার কথা বলেছিলেন যে অমরজীবন ভট্টাচার্য, আমার সাথে তারই দেখা হয়েছিল। ভেবে দেখো কি অদ্ভুত ব্যাপার। তিনি আমাকে ছোট ঠাকুরদা যে বেঁচে আছেন সেই কথা বলেছিলেন। ইন্দাসের সেই মন্দিরের গল্প তো আমি তোমাদের আগেই বলেছি। আসলে অনেক ঘটনাতেই অমর জীবনের কথা বারে বারে ফিরে ফিরে এসেছে। সেই সময়ই আবার একদিন রাতে সেই ছোটবেলায় দেখা ছবিটা ফিরে এলো। সেই সোনার মন্দির, ঘণ্টাধ্বনি, নক্ষত্রপুঞ্জ আর উদ্ভাসিত আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন এক দিব্যজ্যোতি পুরুষ। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। তিনি যেন হাতছানি দিয়ে আমাকে তার কাছে ডাকছেন। আরও অবাক হলাম যেন এই দেখে যে তাকে যেন খানিকটা আমার মতোই দেখতে। হ্যাঁ, মানে আমি আরও বৃদ্ধ হলে ঠিক ওই রকমই দেখতে হব। ঘুমটা ভেঙে গেল, কিন্তু স্বপ্নের কথাটাই মাথায় ঘুরছিল। বাবাকে জিজ্ঞেস করলাম অমর জীবন ছোট ঠাকুরদার সম্বন্ধে আর কিছু বলেছিল কি না। বাবা বললেন তিনিও তো তখন ছোট, তবে ঘটনাটা তার মনে আছে, কারণ অমর জীবনের কথাবার্তা, হাবভাব সবই ছিল বেশ অদ্ভুত রকমের। সে সারা উঠোন জুড়ে কী সব যেন মাপামাপি করছিল। আর আমার ঠাকুরদা যখন ছোট ঠাকুরদা সম্পর্কে তাকে প্রায় জেরা করছিলেন, তখন সে অদ্ভুত একটা ছড়া বলেছিল। ছড়াটা বাবার খুব ভালো লেগেছিল, তাই বারবার বলতে বলতে তার প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। ছড়া? কি সেই ছড়া? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই অমর জীবন সেই জয়তলা গ্রামের দেবদর্শন মুখোপাধ্যায়ের লটারি পাওয়া নিয়েও একটা ছড়া বেঁধেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই গল্প মনে আছে তো। এখন আপনার ছোট ঠাকুরদাকে নিয়ে তিনি কি বলেছিলেন সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। বাবা বললেন ছড়াটা হলো এইরকম: চাই এক তারা চাই, খুঁজি ফিরি কোথা পাই, শিব সাথে দেবভূমি, সেখানেই তারে চুমি। এই অদ্ভুত ছড়াটার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। বাবাকে জিজ্ঞেস করতে তিনি বললেন তিনিও এই নিয়ে কোনোদিন মাথা ঘামাননি। আসলে ঠাকুরদার মা, মানে আমাদের বড় ঠাকুমা মারা যাওয়ার পরেই ছোট ঠাকুরদার ব্যাপারটা আবার চাপা পড়ে গিয়েছিল। কিন্তু তাহলে অমর জীবন আবার ইন্দাসের ওই মন্দিরে ছোট ঠাকুরদার কথাটা তুললেন কেন? অমর জীবনের সব কথার পিছনেই একটা কারণ থাকে। তাহলে তিনি কি চান আমি ছোট ঠাকুরদার খোঁজে যাই? হয়তো এমন হতে পারে আমার সেই সন্ন্যাসী ঠাকুরদা এমন কোথাও আছেন যেখানে তিনি শেষ জীবন কাটাচ্ছেন। অমর জীবনের মাধ্যমে তিনি হয়তো আমার কাছে কোনো বার্তা দিতে চেয়েছেন। কিন্তু কোথায় খুঁজব তাকে? অমর জীবন ঠাকুরদাকে বলেছিলেন ছোট ঠাকুরদা উত্তর ভারতের কোথাও আছেন, কিন্তু উত্তর ভারত তো বিস্তীর্ণ জায়গা, এভাবে তার কাছে পৌঁছানো তো সম্ভব নয়। আমি একবার আমাদের বংশ তালিকাটা দেখব ভাবলাম। ঠাকুরদার সব প্রাচীন পুঁথির সাথে সেটা সিন্ধুকে রাখা ছিল। বার করে দেখলাম আমার ঠাকুরদার নাম রামনাথ আর ছোট ঠাকুরদার নাম কেদারনাথ, কিন্তু ছোট ঠাকুরদার সম্পর্কে আর কিছু লেখা দেখলাম না। বিকেলে একটা দিঘির ধারে গিয়ে বসেছিলাম, তখন সূর্য অস্ত যাচ্ছিল। সূর্যাস্তের সেই রাঙা আকাশ
দিঘির জলে ছায়া ফেলেছিল। দিঘির জলটা মনে হচ্ছিল লালচে। হঠাৎই মনে হলো আমি স্বপ্নে যে সোনার মন্দিরের চূড়া দেখতে পেয়েছি, হতে পারে সেটা সোনার নয়, কিন্তু সেটা এমন কিছু জিনিস দিয়ে তৈরি যার ওপর সূর্যের আলো পড়ে সোনার মতো চকচক করছে। ছোট ঠাকুরদার নাম কেদারনাথ। হিমালয়ের কোলে কেদারনাথ বলে এক তীর্থক্ষেত্র আছে শুনেছি। সেখানে বড় বড় সাধুরা থাকেন, এ কথাও শুনেছি। তো তাহলে কি ছোট ঠাকুরদা সেখানে আছেন? কিন্তু কেদারনাথ ধাম তীর্থক্ষেত্র হলেও সেখানে যাওয়া তো সহজ নয়। মনটা অস্থির হয়েছিল, বাড়িতে আর টিকতে পারলাম না, আবার বেরিয়ে পড়লাম। সামনে ছিল শিবরাত্রি। গ্রাম থেকেই কিছু লোক কাশীধামে কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছিল। তাদের সঙ্গেই ভিড়ে গেলাম। ভাবলাম এই তো একটা সুযোগ এসে গেল উত্তর ভারত যাবার, যাই। তো ট্রেনে চেপে কাশীতে এসে নামলাম। কাশীতে আমি আগেও এসেছি, তবে এবারে এলাম একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তবে কেদারনাথ কিভাবে যেতে হয় সেটা আমি তখন জানতাম না। আলাপ হলো কিছু সাধুর সাথে, তারা ঋষিকেশের দিকে যাচ্ছে। ওই ঋষিকেশ থেকেই একটা পথ আছে যেখান থেকে কেদারনাথের দিকে যাওয়া যায়। কিছুটা ট্রেনে কিছুটা বাসে চেপে ঋষিকেশ এসে উপস্থিত হলাম। ঋষিকেশ হলো হিমালয়ের কোলে অবস্থিত একটা ছোট্ট জায়গা, যার মাঝখান দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। দুপাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে গঙ্গা নদী। সে গঙ্গা কিন্তু আমাদের এখানকার মতো গঙ্গা নয়। হ্যাঁ, পাহাড়ি এলাকার উচ্ছল এক নদী সেই গঙ্গা। গঙ্গার ধারেই একটা আশ্রমে আমরা ছিলাম, কিন্তু এখানেই আমি দল থেকে আলাদা হয়ে গেলাম। সেখানে আমার সাথে একজনের আলাপ হয়েছিল, তার নাম ছিল পবনলাল। সে সবসময় আমার সঙ্গেই থাকছিল। সে বাঙালি তীর্থযাত্রীদের সাথে থাকে বলে ভালোই বাংলা বলতে পারে। তো সেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা বাতাস লেগে জ্বর জ্বর লাগছিল, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। উঠে দেখি কেবল পবনলাল ছাড়া আর সবাই কেদারনাথের পথে রওনা হয়ে গেছে। পবনলালের ওপর আমি খুব রাগারাগি করলাম, কিন্তু সে বলল দলের লোকেরা বেশি দূর যাওয়ার আগেই তাদের ধরে ফেলা যাবে। যাই হোক, কিছু খাওয়া দাওয়া করে রওনা দিতে দিতে বেশ দেরি হয়ে গেল। তা জানো তো, পাহাড়ি রাস্তায় সবসময় তাড়াতাড়ি রওনা দিতে হয়, না হলে বেলা হলেই আবহাওয়া খারাপ হয়ে যায়। পবনলাল বলল যে নদীর ধার দিয়ে সে একটা রাস্তা চেনে, সেটা একটু দুর্গম হলেও তাড়াতাড়ি পৌঁছে দলের সাথে দেখা হয়ে যাবে। পাহাড়ি পথে যেতে যেতে একটা নির্জন জায়গায় গিয়ে উপস্থিত হলাম। চারদিকে পাহাড় ঘেরা একটা সমতল জায়গা সেটা। সেখানে মনে হলো কেউ থাকে। তো অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটু বিশ্রাম নেবার জন্য এগিয়ে গেলাম। দেখলাম একটা চালাঘর মতন রয়েছে। সেখানে একটা কালী মূর্তির সামনে একজন বসে রয়েছেন। কালী মূর্তির পাশে রয়েছে একটা ত্রিশূল। পবনলাল দেখলাম সেই কালী মূর্তির সামনে গিয়ে প্রণাম করল। আমিও এগিয়ে গেলাম। পবনলাল হাতের ইশারায় তার পাশে বসতে বলল। বসলাম। চারদিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, সাধনার উপযুক্ত স্থানই বটে। নির্জন, একদিকে খাড়া পাহাড় আর একদিকে ঢাল। আমরা সেদিক দিয়েই এসেছি। একটা পাহাড়ি ঝর্ণা পাশ দিয়ে বয়ে চলেছে। কিন্তু মনে আমার প্রশ্ন জাগল, বুঝলে, কে ইনি? এই নির্জন স্থানে বসে সাধনা করছেন, কি এর পরিচয়? পবনলালকে জিজ্ঞেস করতে যাব এমন সময় সাধু চোখ মেলে তাকালো। মুখ ঘুরিয়ে সে পবনলালকে দেখল, তারপর দেখল আমাকে। ভালো করে আমাকে পর্যবেক্ষণ করার পর তার মুখে ফুটে উঠল একটা বিচিত্র হাসি। পবনলাল একেবারে গড় হয়ে সাধুকে প্রণাম করল। সাধু বাবার চুলগুলো ঝাঁকড়া, কাঁচা পাকা। এই ঠান্ডায় তিনি একেবারে খালি গা,
পরনে একটা লাল ধুতি, গলায় 3-4টে রুদ্রাক্ষের মালা, একটা 4 ভাঁজ করা কম্বলের উপর তিনি বসে আছেন। তিনি আমার দিকে তাকালে আমি হাত জোড় করে প্রণাম জানালাম। কয়েকটা জবা ফুল নিয়ে তিনি মা কালীর দিকে ছুড়ে দিলেন, বললেন, জয় মা, জয় মা ভবানী। আচমকা এত জোরে তিনি চেঁচিয়ে উঠলেন যে আমি চমকে উঠলাম। সাধুর সামনে একটা ছোট ঘটিতে কি যেন ছিল, তিনি ঢকঢক করে খেয়ে নিলেন। তারপর চোখ বুজে আবার ধ্যান করতে শুরু করলেন। আমি পবনলালকে বললাম, আরে কি হে, চলো এবার, না হলে তো দেরি হয়ে যাবে। আগে কর্তা মশাই এখানে খাওয়া দাওয়া সেরে নেই, তারপর যাব। বেলা হয়ে গিয়েছিল। আমি আর পবনলালকে কিছু বললাম না, সে রান্নার জোয়ারে লেগে গেল। আমি চারদিকটা একটু ঘুরে দেখলাম। নিচে পাহাড়ের ডালে একটা গ্রাম দেখা যাচ্ছে, তার পিছন থেকেই একটা ঘন জঙ্গল শুরু হয়েছে। আমি ভাবছিলাম এই নির্জন জায়গায় সাধু বাবা থাকে কি করে। অবশ্য উচ্চমার্গের সাধকরা এই ধরনের নির্জন জায়গায় পছন্দ করেন। হয়তো ছোট ঠাকুরদা এইরকমই কোনো নির্জন জায়গায় রয়েছেন। তবে অমর জীবন বলেছেন তিনি এখনো বেঁচে আছেন, এটাই ভরসা। হয়তো এমনও হতে পারে যে তিনিই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। সাধু বাবা মাঝে মাঝে কি সব মন্ত্র উচ্চারণ করছেন। তার গলাটা কেমন জড়ানো বলে মনে হলো। দুপুরে খাবার পর তাড়া লাগালাম পবনলালকে, কিন্তু তার মধ্যে কোনো ব্যস্ততা দেখা গেল না। সে সাধু বাবার কাছে গিয়ে কি যেন বলল। আমার বেশ একটু রাগ হলো। ভাবলাম, ও থাকে তো থাক, আমি রওনা দিই। এই ভেবে আমি জোরে জোরে পবনলালকে বললাম, ও হে পবন, শোনো, তুমি এখানে থাকবে তো থাকো, আমি চললাম। বাপরে, এ কথা বলতেই সাধু বাবা আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো। তার চোখগুলো রক্তবর্ণের, কিরকম যেন ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ পাকিয়ে সে আমার দিকে একটা হাত প্রসারিত করে বলল, ওখানেই দাঁড়া। এ কথা বলতেই আমার পা দুটো যেন স্থাণুর মতো স্থির হয়ে গেল। স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সাধু বাবা। তার চোখে পলক পড়ছে না। আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। আমি বসে পড়লাম। বুঝতে পারলাম যে সাধু বাবা আমাকে সম্মোহন করার চেষ্টা করেছেন, কিন্তু কেন, কিসের জন্য? আমি মাথা ঘুরে পড়ে যেতেই পবনলাল আমার কাছে এসে আমার হাত আর পা বাঁধতে শুরু করে দিল। আমি বাধা দেবার চেষ্টা করলাম, কিন্তু গায়ে যেন কোনো জোর নেই আমার। চেতনা অবলুপ্ত হয়ে যাওয়ার আগে দেখলাম সাধু বাবা উঠে এসে আমার সামনে দাঁড়িয়েছেন। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, মনে হয় খাবারের সাথে ওই আফিং জাতীয় কিছু মিশিয়ে দিয়েছিল। ঘুম যখন ভাঙল তখন ওপরে নক্ষত্র খচিত আকাশ চোখে পড়ল। আমি যে কোথায় কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে যেন একটা বুনো ফুলের গন্ধ ভেসে আসছে। গা হাত পা আড়ষ্ট, তবুও একটু এপাশ ওপাশ করে কোনো রকমে উঠে বসলাম। হাতটা কিন্তু তখনও বাঁধা। চোখে পড়ল মা কালীর মূর্তিটা। তার সামনে সেই সাধু বসে, হোমের আগুন জ্বালানো হয়েছে। জোরে জোরে সাধু কি যেন মন্ত্র পড়ছে। আস্তে আস্তে আমার চোখের সামনে সব পরিষ্কার হয়ে এলো। চারদিকে চেয়ে দেখলাম ঘুটঘুটে অন্ধকার। দূরে কিছুই দেখা যাচ্ছে না, তবে হোমের আগুনের আলোতে দেখতে পেলাম পবনলাল একটা বড় খড়গ জাতীয় অস্ত্র হাতে নিয়ে পাথরের গায়ে শান দিচ্ছে। সেটা দেখে আমার তো মাথা থেকে ঘুম ছুটে গেল। কি ব্যাপার, বলি হবে নাকি? কিন্তু কোনো জন্তু জানোয়ার তো দেখা যাচ্ছে না। সাধু বাবা আবার চেঁচিয়ে উঠল, ভম শঙ্কর, জয় মা কালী, জয় মা ভবানী, জয় মা ছিন্নমস্তা। এবার উঠে দাঁড়িয়ে সাধু আমার দিকে উঠে এলো। সামান্য টলছে সে। আমাকে হাতের ইশারায় উঠে দাঁড়াতে বলল। উঠে দাঁড়া। আমি উঠে দাঁড়ালাম না।
আমার খুব রাগ হলো। বললাম, আরে কি আশ্চর্য, আমার হাত বেঁধেছ কেন? খুলে দাও, খুলে দাও এক্ষুনি। আচ্ছা কি মতলব কি বলো তো তোমাদের? পবন ততক্ষণে আমার কাছে এসে দাঁড়িয়েছে। সে সাধু বাবার হাতে খড়গটা দিয়ে সাধু বাবার হাতের ইঙ্গিতে আমার হাতের বাঁধন খুলে দিল। আমি উঠে দাঁড়াতেই আমার মাথা টলে গেল। পবন আমার পাশে দাঁড়িয়ে সে আমাকে ধরে নিল। সাধু বাবা একটা ঘটি নিয়ে এসে পবনের হাতে দিল, আর পবন ওই ঘটি থেকে কি যেন জোর করে আমাকে খাওয়াতে এলো। বিকট গন্ধ সেটায়। আমি একেবারে থুথু করে ঘটিটা ছুঁড়ে ফেলে দিলাম। তারপর পবনের হাতে ধাক্কা মেরে বললাম, এই কি মতলব কি বলো তো তোমাদের? আমাকে এখানে ধরে রেখেছো কেন? কি মতলব? আজ অমাবস্যা, অনেকদিন পর একটা ভালো যোগ পাওয়া গেছে। এই একে স্নান করিয়ে দে। পবন একটা কলসি নিয়ে তৈরি ছিল। সে কলসির জল আমার মাথা লক্ষ্য করে ছুঁড়ে দিতে চাইল। আমি ছুটে গিয়ে তাকে দিলাম এক ধাক্কা। সে কলসি নিয়ে পড়ে গেল ছিটকে। সাধু বাবা এসে আমার একটা হাত টেনে ধরল। অসম্ভব জোর তার গায়ে। এক হাত দিয়ে সে আমাকে তার কাছে টেনে নিয়ে কালী মূর্তির সামনে বসিয়ে দিয়ে আমার ঘাড়ের কাছে খড়গটা ধরে রাখল। ইতিমধ্যে পবন ছুটে এসে আমার মাথায় কয়েকটা ফুল দিয়ে তার উপর জল ছিটিয়ে দিল। মানে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার ঘাড়ের কাছে খড়গটা এমনভাবে ধরা রয়েছে যে আমি নড়তেও পারছিলাম না। সাধু বাবা বলল, উঠে দাঁড়া, তোর সময় শেষ হয়ে এসেছে। রাত্রি দ্বিপ্রহরের মধ্যে বলি সম্পূর্ণ না করলে আমার সাধনা সম্পূর্ণ হবে না। এই কালীর আসল রূপ হলো মাছের নমস্কার। মা অনেকদিন নর রক্তের স্বাদ পাননি। আমিও অনেকদিন ধরে তৃষ্ণার্ত হয়ে আছি। তুই সুলক্ষণ যুক্ত, তোর মতন মানুষকে বলি দিতে পারলে মা সন্তুষ্ট হবেন, আর আমি মহাশক্তির সাধক হয়ে যাব। সমস্ত জগতের ভূত প্রেত পিশাচ আমার বসে এসে যাবে। তার অট্টহাসিতে সমস্ত পাহাড় যেন সাড়া দিল। প্রতিধ্বনি হতে লাগলো সেই আওয়াজের। সে এক ভয়ঙ্কর অবস্থা। বুঝতে পারছি যে মহাবিপদের সম্মুখীন আমি দেখলাম পাশেই কয়েকটা পাথর দিয়ে হাঁড়িকাঠের মতো কিছু একটা তৈরি করা হয়েছে। সেখানে আমাকে ঠেলে নিয়ে চলল। বুঝলাম এই সাধু একজন কাপালিক। আমাকে বলি দিয়ে সে সাধনায় সিদ্ধি লাভ করতে চায়। আমার ঘাড়টা ধরে সে হাঁড়ি কাঠের মধ্যে চেপে ধরতে চাইল গলাটা। পবন এসে আমার পা দুটো চেপে ধরল। কিন্তু এরা দুজনেই প্রচুর কারণ বাড়ি সেবন করেছিল, তাই দুজনেই টলমল করছিল। এই সুযোগটা আমি নিলাম। হঠাৎ লাফিয়ে উঠে সাধুকে এক ধাক্কা দিয়ে সরিয়ে মা কালীর সামনে রাখা ত্রিশূলটা তুলে নিলাম। সাধু খড়গ উঁচিয়ে আমাকে কোপ দিতে এলো, আর আমি ত্রিশূলটা দিয়ে তার হাতের কবজিতে জোরে মারলাম। খড়গটা তার হাত থেকে পড়ে গেল ঝুপ করে, আর আমি তার বুকের উপর ত্রিশূলটা ঠেকিয়ে চাপ দিলাম। সে মাটিতে পড়ে গেল। ইতিমধ্যে পবন খড়গটা তুলে আমার দিকে এগিয়ে এলো। সে হা হা করে হাসছে আর বলছে, এইবার কি করে বাঁচবে? আজ তোমার বলি হবে। আমি তো এই জন্যই তোমাকে এখানে এনেছি। তোমাকে বলি দিয়ে আমরা নর রক্ত দিয়ে মাকে পুজো করব আর মহাশক্তিধর হয়ে যাব। এই বলে সে খড়গটা নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি তখন কালী মূর্তির পিছনে চলে এসেছি। পিছনটা অন্ধকার। সেখানে একটা পাহাড় খাড়াভাবে উঠে গেছে। পাহাড়ে পিঠ ঠেকিয়ে ত্রিশূলটা পবনের দিকে তাক করতেই হঠাৎ করে পিছনে পড়ে গেলাম। ওখানে একটা গুহা মুখ ছিল, বুঝতে পারিনি অন্ধকারে। গুহাটা ঢালু। আমি গড়িয়ে পড়তে লাগলাম নিচের দিকে। মসৃণ আর পিচ্ছিল পথ। আমি গড়িয়ে পড়ছি। ঘুটঘুটে অন্ধকার। কোথায় থামবো জানি না। কোথাও কিছু ধরার নেই। পিচ্ছিল এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে ধাক্কা খেতে খেতে আমার শরীরটা নিচের দিকে নেমে যাচ্ছে। শেষে
একটা জায়গায় গিয়ে পড়লাম। চারপাশে হাত দিয়ে মনে হলো জায়গাটা কেমন ভিজে ভিজে, শরীরটা যেন আড়ষ্ট হয়ে গেছে। কোনো রকমে উঠে বসলাম, কিন্তু না, বসে থাকতে পারলাম না আর। আবার শুয়ে পড়লাম। গায়ে পায়ে প্রচণ্ড ব্যথা। জ্ঞান হারিয়েছিলাম কিনা জানি না, নিজেকে ভগবানের হাতে ছেড়ে দিয়েছিলাম। মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছিলাম, কেননা আমার মনে হচ্ছিল যেন মৃত্যু গহ্বরে উপস্থিত হয়েছিলাম। যাক, সেই কঠিন রাত্রি এক সময় কাটল। চোখ মেলে দেখলাম একটা ফাঁকা জায়গা দিয়ে আলো আসছে। যাক, আমরাও নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। তারানাথের গল্প বলার ভঙ্গিটা এমন যে তার সাথে আমরাও যেন সেই ঘটনাস্থলে পৌঁছে যাই। কিশোরীর দিকে চেয়ে দেখি তারও একই অবস্থা। সামনে একটা ঘটিতে খাবার জল ছিল। ঘটিটা উঁচু করে কয়েক ঢোক জল খেয়ে কিশোরী বলল, বাবা, শুনতে শুনতে গলা শুকিয়ে গেছিল। ঠাকুরমশাই, আপনি একটু জল খেয়ে নিন, আপনারও মনে হয় গলা শুকিয়ে গেছে। আরে না না, ওসব জল টল নয়, আমাকে একটু হুঁকো টানতে হবে। ওই হুঁকোয় তামাক সেবন করার মজাই আলাদা। তোমরা বসো, বুঝলে, আমি একেবারে হুঁকোটা নিয়ে আসি। দাঁড়াও। ঠাকুরমশাই, আমি আপনার জন্য কাশির জর্দা এনেছিলাম, এই নিন, কৌটোটা নিয়ে যান। তাই নাকি? বেশ, দাও, বসো একটু তোমরা, আসছি আমি, দাঁড়াও। তারানাথ ভিতরে চলে গেল। আমি আর কিশোরী বাইরে গিয়ে দুটো কাঁচি সিগারেট ধরিয়ে টানতে শুরু করলাম। তুমি কি মনে করো বিভূতি, তারানাথ তার ছোট ঠাকুরদার দেখা পেয়েছিলে, নাকি সবটাই তার বানানো গল্প? সে কথা কি করে বলবো, এখনও ছোট ঠাকুরদা অবধি পৌঁছতে দেরি আছে। গল্পটা প্রথমেই যেভাবে শুরু হলো, ছোট ঠাকুরদা অবধি পৌঁছতে ঢের সময় লাগবে। ওহো, শেষ পর্যন্ত ছোট ঠাকুরদা অবধি তিনি পৌঁছতে পারলেন কিনা সেইটা জানতে চাইছি আমি। আহা কিশোরী, তুমি বড্ড অধৈর্য। সেটা আমি কি করে জানবো? এখন চলো। ওই যে হুকোর গুড়ুক গুড়ুক আওয়াজ হচ্ছে। আমরা ভিতরে ঢুকে দেখলাম একটা বাটিতে তেল মাখানো মুড়িও এসে হাজির। তারানাথ বলল, এই নাও, মুড়ি খাও, চা আসছে একটু পরে, নাও, খেতে শুরু করো। আমি মুড়ি খেতে খেতে বললাম, নিন ঠাকুরমশাই, গল্প শুরু করুন। কিশোরীর আর ধৈর্য থাকছে না যে। হ্যাঁ, কি যেন বলছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে। তো আলোটা দেখে বুঝতে পারলাম যে গুহাটা যেখানে শেষ হয়েছে, আমি প্রায় সেখানেই বসে আছি। তো একটু এদিক ওদিক করে দেখলাম যে সে এক আশ্চর্য জায়গা। আমি যেখানে বসে আছি তার পাশেই একটা শিবলিঙ্গ ধরনের পাথর, আর তার উপরে গুহার উপরে পাথরের ফাটল দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে। প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি! মহাদেব যেন এখানে স্বয়ং আবির্ভূত হয়েছেন। উপরে চেয়ে দেখলাম যে অনেক জায়গা দিয়ে জল ছুঁয়ে ছুঁয়ে পড়ার ফলে গুহার ছাদে নানা রকম ওই যেন কারুকার্য সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যাই হোক, আমাকে তখন ওই গুহা থেকে বের হতে হবে। আমার মনে তখন ওটাই খেলা করছে। আলোটা লক্ষ্য করে এগিয়ে গেলাম, বুঝলে। বাইরে বেরিয়ে দেখি ঘন জঙ্গল, তার মধ্যেই চোখে পড়ল একটা পাহাড়ি ঝর্ণা তিত্তির করে বয়ে যাচ্ছে। তো ঠিক করলাম ওই ঝর্ণা ধরেই এগিয়ে যাব, কারণ ঝর্ণার কাছাকাছি গ্রাম দেখা যায়। সারা গায়ে হাতে ব্যথা, জ্বর লাগছিল, তবুও হেঁটে চললাম। পাহাড়ের ঢাল দিয়ে হাঁটছিলাম। বেশ অনেকটা হাঁটার পর সরু পায়ে হাঁটা একটা পথ চোখে পড়ল। তাহলে নিশ্চয়ই গ্রামের লোকেরা এই পথ দিয়েই ঝর্ণার জল নিতে আসে। যেতে যেতে অপেক্ষাকৃত একটা সমতল জায়গায় এসে পড়লাম। সেখানে দেখলাম ছোট একটা মন্দির। মন্দিরে রাম ভক্ত হনুমানের মূর্তি। আমি সেখানে বসে কোন দিকে যাব ভাবছিলাম। কোথাও কোনো লোকজন নেই। বেশ কিছুক্ষণ বসার পর একজন আমার সামনে এসে দাঁড়ালো। সেটা কে জানো? আশ্চর্য হয়ে দেখলাম
সে হলো অমর জীবন। অমর জীবন বলল, কেদারনাথের খোঁজ করতে কি কেদারনাথে যেতে হয়? তাহলে তো অমর জীবনের খোঁজ করতে অমরনাথ যেতে হবে। সোনার মন্দির মানে কি সোনার তৈরি মন্দির? ওই দূরে তাকিয়ে দেখো, পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়ে কেমন ঝকঝক করছে। ওটাই সোনার মন্দির। তার নিচে আছে শিবশম্ভুর অবস্থান। সেখানে যাও, তাকে পাবে। তারপরেও সে কত কথা বলল, দুটো নদীর কথা, পাহাড়ের কথা, এই আকাশ বাতাসের কথা। বলতে বলতে সে জঙ্গলের মধ্যে ঝোপঝাড় ভেঙে নেমে গেল। আমি আর তাকে দেখতে পেলাম না। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখছিলাম নাকি? কোথায় গেল অমর জীবন? না, চারদিকে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। শুধু একটা লাল মুখ বাঁদর আমার দিকে চেয়ে আছে। এখন দিনের বেলা হলেও জঙ্গলের মধ্যে ছায়া ছায়া অন্ধকার। কোন দিকে যাব কিছুতেই ভেবে পেলাম না। দূরে হিমালয়ের চূড়াটা চোখে পড়ল। তাহলে ওই দিকেই যাই, এই ভেবে সেই দিকেই এগিয়ে গেলাম। কারণ অমর জীবন ওই চূড়াটাই দেখিয়েছে। মন্দিরের সামনে দিয়ে একটা সরু পায়ে হাঁটা পথ ছিল, সেটা ধরে আমি এগোতে থাকলাম। পাহাড় থেকে নেমে একটা সমতল ভূমিতে এসে পড়লাম। কয়েকটা কুঁড়ে ঘর, চাষের জমি রয়েছে। সেই জমিতে কিছু লোক কাজ করছিল। আমি তাদের সেখান থেকে ঋষিকেশ যাওয়ার পথ কি আছে জিজ্ঞাসা করলাম। তারা দূরে একটা রাস্তা দেখিয়ে দিল। তখন সেখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে। ওখান দিয়ে দুটো একটা বাস যায়। তাও সরাসরি ঋষিকেশ যায় না, রুদ্রপ্রয়াগ অবধি যায়। বহু কষ্টে সেই বাস রাস্তা অবধি পৌঁছালাম। রাতের আগে যদি রুদ্রপ্রয়াগ পৌঁছে যাই তাহলে কোনো আশ্রমে রাতের মতো আশ্রয় নেব। রাস্তায় বসে বসে হঠাৎ মনে হলো ছড়াটা একবার দেখি তো। একটা কাগজে সেটা লিখে রেখেছিলাম। ছড়াটা মনে বলল, শিব সাথে দেবভূমি। এই কথাটার মানে কি? হঠাৎ মাথায় এসে গেল, বুঝলে, শিবের আরেক নাম রুদ্র, আর দেবভূমি, এই অঞ্চলটা পুরোটাই হলো দেবভূমি। তো তাহলে ঠিকই যাচ্ছি। কিন্তু সেখানে একটা মন্দির থাকতে হবে, এবং সেই মন্দিরটা কোনো নদীর ধারে হবে। সমস্ত শরীরে একটা চনমনে ভাব এলো, বুঝতে পারলে? মনে হচ্ছিল দৌড়েই যেন রুদ্রপ্রয়াগ পৌঁছে যাব। কিন্তু তা তো আর হয় না, দূরত্ব তো অনেকটা। বাসের জন্য অপেক্ষা করতে করতে দুপুর হয়ে গেল। সেই কালকে দুপুরে খাওয়া হয়েছে। এতক্ষণ বাদে খিদে অনুভব করলাম। আমার ঝোলার মধ্যে চিঁড়ে গুড় থাকেই, সেটাই খেয়ে নিলাম। এমন সময় দূরে একটা বাস দেখতে পেলাম। বাসে প্রচণ্ড ভিড়, তিল ধারণের জায়গা নেই। বাসের ছাদেও মানুষ। তো কোনো রকমে ছাদে উঠে বসলাম। 1 ঘন্টা পর পৌঁছলাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে পৌঁছে মুগ্ধ হয়ে গেলাম। পাহাড়ের উপর থেকে দুটো নদী এক জায়গায় এসে মিশেছে। বাস রাস্তা থেকে নদী অনেক নিচে। নদীর ধারে অনেক আশ্রম থাকে। কোনো একটা আশ্রমে জায়গা পেতে পারি সেটা দেখার জন্য নদীর ধারে নেমে গেলাম। খুব ধীরে ধীরে নামতে হলো। পড়লে একেবারে নদীর জলে, আর নদী যা খরস্রোতা, পড়লে যে কোথায় ভেসে যাব তার ঠিক নেই। অনেকটা নামার পর নদীর জল স্পর্শ করলাম। এখানে নদীর জল পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলেছে। স্থানীয় 2-1 লোক স্নান করছে। তাদের জিজ্ঞেস করে জানতে পারলাম এটা হলো পবিত্র অলকানন্দা নদী। অলকানন্দা আর মন্দা নদীর মিলনস্থল হলো এই রুদ্রপ্রয়াগ। অলকানন্দা নদী আবার দেবপ্রয়াগে গঙ্গার সাথে মিশেছে। নদীর ধার দিয়ে অনেকটা এগিয়ে গেলাম, কিন্তু না, কোনো আশ্রম চোখে পড়ল না। কিছু দূর যাবার পর নদীর তীর শেষ হয়ে খাড়া পাহাড় উঠে গেছে। সেখানে একটা আশ্রম রয়েছে। কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতেই একজন ত্রিশূল নিয়ে একেবারে তেড়ে এলো। সেটা একটা নাগা সন্ন্যাসীদের আখড়া। কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে চলে এলাম। আবার কিছুটা পিছু হেঁটে ওপরের রাস্তায় উঠে এলাম। রাস্তা তেমন ভালো কিছু নয়। ইংরেজরা তাদের সুবিধের জন্য এখানে রাস্তা তৈরি করেছিল।
যাই হোক, রাস্তা ধরে আরও বেশ খানিকটা হাঁটার পর দেখলাম পাথরের সিঁড়ি ধাপে ধাপে নিচে নেমে গেছে। নিচে মনে হলো কয়েকটা চালা ঘর, হতেও পারে আশ্রম। তো নেমে গেলাম নিচের দিকে। অনেকটা নামার পর দেখলাম সেখানে অনেক সাধু ঘোরাফেরা করছে, অনেক গাছ রয়েছে, গরু বাছুর রয়েছে। তখন দিন শেষ হয়ে প্রায় বিকেল হয়ে আসছে। রাতের জন্য এখানেই আশ্রয় নিতে হবে। একটা চালা ঘরের নিচে কয়েকজন সাধু ধ্যানে বসে আছে। আমিও ওই চালা ঘরের নিচে বসলাম। কিছুই বলল না কেউ। সেখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম। সন্ধ্যার মুখে একজন এসে সবাইকেই রুটি আর হালুয়া দিয়ে গেল। আমার কাছে কম্বল নেই দেখে সে একটা কম্বলও দিল। অদ্ভুত সুন্দর জায়গাটা। সেখান থেকেই গঙ্গা দেখা যাচ্ছে। অলকানন্দা গঙ্গার সাথে মিশে এখান দিয়েই গঙ্গা হয়ে বয়ে যাচ্ছে। পাথরের উপর দিয়ে স্বচ্ছ জলের স্রোত লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। গঙ্গার উপরে আবার খাড়া পাহাড় উঠে গেছে। নদীর ধারেও প্রচুর পাথর। সেখানে কয়েকটা পাথরের তৈরি ঘরও রয়েছে। কিন্তু গঙ্গার ধার থেকে খুব ঠান্ডা আসছে। রাতের বেলা তো আরও ঠান্ডা পড়বে। এই পাথরের ঘরগুলোতে আমার জায়গা হবে কিনা জানি না। উঠে ঘুরতে ঘুরতে পাহাড়ের গায়ে একটা গুহা দেখতে পেলাম। গুহার পাশেই একটা বড় পাথর, সেখানে কিছু ফুল ছড়ানো রয়েছে। বুঝলাম যে এই পাথরটাকেই এরা শিব জ্ঞানে পূজা করে। গুহায় ঢুকে দেখলাম সেখানে কয়েকজন ধ্যানে বসে রয়েছেন। গুহার ভিতরটা যেহেতু অন্ধকার, কারো মুখ দেখা যাচ্ছিল না। তো আমিও সেখানে বসলাম। গুহার ভিতরটা অপেক্ষাকৃত গরম। আমার হঠাৎ মনে হলো, হ্যাঁ, আমি তো স্বপ্নের মধ্যে এইরকমই একটা গুহা দেখেছি। তাহলে এখানেই কি ছোট ঠাকুরদা ধ্যানরত অবস্থায় রয়েছেন কোথাও? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। কিন্তু কারোরই তো মুখ দেখা যাচ্ছে না। সবাই নিস্তব্ধ, সাধনায় রত। বসে বসে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলাম গুহার দেয়ালে পাথরের উপর একটা নীল আলো। সেই নীল আলোটা ক্রমশ পিছনের দিকে চলে যাচ্ছে। আমি নীল আলোটা দেখে উঠে দাঁড়ালাম। নীল আলোটা অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। আমি যেন কেমন সম্মোহিতের মতো হয়ে গিয়েছিলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই জানি না। অন্ধকার, দুদিকের দেওয়াল হাতড়ে হাতড়ে যাচ্ছি। চোখের সামনে শুধু ওই নীল আলোটা। গুহাটা বেশ সংকীর্ণ হয়ে এসেছে। মাথা নামিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে যাচ্ছি আমি। একসময় গুহাটা শেষ হয়ে গেল। নীল আলোটা বাইরে বেরিয়ে গেল। গুহাটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা ছোট্ট গর্ত। কোনো রকমে সেই গর্ত দিয়ে বাইরে বেরিয়ে এলাম। তখন ভোরের আবছা আলো ফুটে উঠেছে। গঙ্গা এখানে সংকীর্ণ, পায়ে হেঁটেই ওপারে যাওয়া যাবে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে জলে পা দিলাম। শিরশির করে উঠল শরীরটা। হঠাৎ সূর্যের আলো তির্যকভাবে আমার মুখে এসে পড়ল। কোথা থেকে আলো আসছে দেখার জন্য উপরে মুখ তুলে দেখি গঙ্গার ওপারে যে খাড়া পাহাড় উঠে গেছে তার মাথার উপর দিয়ে বরফ ঢাকা হিমালয়ের চূড়ো দেখা যাচ্ছে। সবে সূর্য উঠেছে। বরফ ঢাকা চূড়া যেন সোনার তৈরি। সেই দিকেই তাকিয়ে থাকতে থাকতে মনে হলো সামনের পাহাড়টার মাথায় একটা ছোট মন্দির। মন্দিরটার উপরে রোদ পড়ে ঝকঝক করছে। রাতে মনে হয় বরফ পড়েছিল। সারা শরীরে আমার যেন শিহরণ খেলে গেল। এই তো স্বপ্নের সব কিছু মিলে যাচ্ছে। তাহলে আমি কি আমার লক্ষ্যের কাছে এসে দাঁড়িয়েছি? কিন্তু সামনে খাড়া পাহাড়, সেই পাহাড়ের মাথায় মন্দিরটা, সেখানে আমি যাব কি করে? হঠাৎ চোখে পড়ল একটা বাঁদর গাছ ধরে ধরে ওপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমিও তো গাছ ধরে ধরে উপরে উঠতে পারবো। কিন্তু নদী পেরোতে হবে। অবশ্য বেশি জল নেই, শুধু একটা জায়গায় একটু বেশি স্রোত। পাশে অনেকগুলো ভাঙা গাছের ডাল পড়েছিল, একটা তুলে নিলাম। গায়ের কম্বলটা সেখানেই ভাঁজ করে রেখে দিলাম। তারপর জলে নামলাম।
গাছের ডালটা ধরে ধরে সাবধানে পা ফেলছিলাম, কিন্তু যেখানে একটু স্রোত বেশি সেখানে একটা পাথরের ওপর পা দিতেই পাটা পিছলে গেল। জলের মধ্যে পড়ে গেলাম, নিজেকে সামলাতে পারছিলাম না, ভেসে যাচ্ছিলাম। অবশেষে একটা বড় পাথর ধরে প্রাণে বাঁচলাম, নয়তো কোথায় চলে যেতাম কে জানে। ধুতি জামা সব একেবারে ভিজে গেল, ঠকঠক করে কাঁপছিলাম ঠান্ডায়। আমার কাঁধের ঝোলাটাও ভিজে গিয়েছিল, কিন্তু রোদ ছিল, তাই সব কিছু রোদে কিছুটা শুকিয়ে নিলাম। চারদিক নির্জন, হাড় কাঁপানোর ঠান্ডা বাতাস দিচ্ছে। এদিক ওদিক ঘুরছিলাম, চোখে পড়ল ওপরের পাহাড়টা ওখানে কিছুটা ঢালু হয়ে গেছে, ওখান দিয়েই পাহাড়ের ওপর ওঠা যাবে। ঝোলার মধ্যে কয়েকটা বাতাসা ছিল, সেটা খেয়ে নদী থেকে জল খেয়ে নিয়ে পাহাড়ে উঠতে শুরু করলাম। দেখলাম একটা সরু পায়ে চলা পথ ঘুরে ঘুরে ওপরে উঠে গেছে। খুব কষ্ট হচ্ছিল উঠতে, বুঝতে পারলে? আমরা হলাম সমতলের মানুষ, আরে আমরা কি আর পাহাড়ে চড়তে পারি? তো যাই হোক, কিছুটা যাবার পর যেন দম আটকে আসছিল। একবার তো দম বন্ধ হয়ে বসেই পড়লাম। ভাবলাম যে এখানেই আমার শেষ, এই নির্জনে আমার মৃতদেহ পড়ে থাকবে, কেউ খোঁজ পাবে না। তবুও তখন আমার যুবক বয়স বলে পেরেছিলাম। এই পর্যন্ত বলে তারানাথ চুপ করে থাকলো বেশ কিছুক্ষণ। বুঝলাম যে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে তার মনে একটা আলোড়ন তুলেছে। তার এই গল্প এক বিশেষ জনকে নিয়ে, যার স্মৃতি এখনো তার মনের মধ্যে উজ্জ্বল হয়ে আছে। ইতিমধ্যে আমাদের আরও একবার চা খাওয়া হয়ে গিয়েছিল। তারানাথও হাত থেকে হুঁকো রেখে দিয়েছিল পাশে। টিকের আগুন নিভে গিয়েছিল। তারানাথ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে সেটা ধরিয়ে কয়েক টান দিয়ে সে অন্যমনস্কভাবে খোলা জানলার দিকে তাকিয়ে থাকল। এদিকে আমরা ছটফট করছি শেষ পর্যন্ত কি হলো তা শোনার জন্য। কিশোরী থাকতে না পেরে বলেই ফেলল, ইস বাপরে, কি কষ্ট! কিন্তু আপনার এত কষ্ট কি সফল হলো শেষ পর্যন্ত? মানে ওনার দেখা পেয়েছিলেন আপনি? তারানাথ কিশোরীর কথায় কোনো উত্তর দিল না। সে চুপচাপ সিগারেট টেনে যেতে লাগলো। আমি হাতের ইশারায় কিশোরীকে চুপ করতে বললাম। আমি বুঝতে পারছিলাম তারানাথের শরীরটা এখানে থাকলেও তার মন চলে গেছে সেই পাহাড়ের দেশে। এরপর তারানাথ আবার শুরু করল, এই তোমরা যেমন শেষটা শোনার জন্য ছটফট করছো, আমারও মনের অবস্থা তখন ঠিক সেই রকম ছিল। এত কষ্টের পর আমি কি অভীষ্ট লক্ষ্যের কাছে পৌঁছতে পারবো? যাই হোক, বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম একটা গাছের নিচে, তারপর আবার হাঁটতে শুরু করলাম। একসময় উঠে এলাম পাহাড়ের ওপর। কিছুটা সমতল জায়গা, পায়ের তলায় ভিজে ভিজে লাগলো। ওই আগের দিন রাতে বরফ পড়েছিল, এখন রোদের তাপে বরফ গলে গিয়ে জায়গাটা ভেজা ভেজা আর পিচ্ছিল হয়ে গেছে। পাথরের ওপর দিয়ে সেই পিচ্ছিল জায়গায় হাঁটা যে কি কঠিন, সে যে হেঁটেছে সেই জানে। দূর থেকে যেটা আমি মন্দির ভেবেছিলাম সেটা দেখলাম একটা বড় পাথর, সেটাই মন্দিরের আকৃতি নিয়েছে, মাথাটা চূড়ো মতো। আরও আশ্চর্যের ব্যাপার কি জানো, সেই চূড়াটার ওপর আরও একটা ত্রিভুজাকৃতি পাথর রয়েছে, আর মনে হচ্ছে পাথরটা যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে, কিন্তু আশ্চর্যের ব্যাপার পড়ছে না। নিচের বড় পাথরটার সামনে একটা ফাঁক রয়েছে, যেন প্রাকৃতিকভাবেই একটা ঘর তৈরি হয়েছে। এই ঘরে কি কেউ থাকেন? কে থাকবেন এই নির্জন স্থানে, একমাত্র কোনো সিদ্ধ পুরুষ ছাড়া? এদিকে অতটা পথ হেঁটে এসে আমার তখন আর একটুও প্রাণ শক্তি অবশিষ্ট নেই। সেই ঘরের সামনে গিয়ে আমি শুয়ে পড়লাম। আমার তখন এইরকম মনের ভাব যে আমি তোমার কাছে এসেছি, এবার তোমার যদি ইচ্ছে হয় তো আমাকে দেখা দাও, নয়তো এখানেই যদি আমার প্রাণ চলে যায় তো যাক। আমার চেতনা যেন আচ্ছন্ন হয়ে আসছিল। কোনো রকম কিছু চিন্তা করার মতো পরিস্থিতি আর ছিল না। কি একটা ঘোরের মধ্যে পড়েছিলাম আমি। হঠাৎ অনেক দূর থেকে একটা যেন ঘণ্টার ধ্বনি শুনতে পেলাম।
কোন মহাশূন্যের মধ্যে দিয়ে যেন ভেসে যাচ্ছি। শত শত নক্ষত্রপুঞ্জ আমার চারিদিকে, একটা দিব্য আলোর জ্যোতি ধূমকেতুর মতো। তার মধ্যেই সেই নীল আলোটা দেখতে পেলাম। খুব আস্তে আস্তে শুনতে পেলাম, কেউ যেন আমার কানের কাছে বলছে, তারানাথ, ওঠ। আমি জানতাম তুই আসবি, তাই তো প্রাণটাকে এতদিন ধরে রেখেছিলাম। মনে মনে তোর কাছে খবর পাঠিয়েছিলাম। তুই ঠিক শুনতে পেয়েছিস। তুই আমার বংশধর। আমি এতদিন ধরে সাধনা করে যে সিদ্ধি লাভ করেছি, তার কিছুটা তোকে দিয়ে যেতে চেয়েছিলাম। আমার দিন শেষ হয়ে এসেছে এই ধরাধামে। পরমাত্মার সাথে মিলে যাবে আমার এই জীবাত্মা। আর কোনোদিন আমি এই পৃথিবীতে ফিরে আসব না। কিন্তু আমি মানুষ। পৃথিবীর মায়া ত্যাগ করা মানুষের পক্ষে খুব কঠিন। মানুষ পৃথিবীতে তার কোনো চিহ্ন রেখে যেতে চায়। তাই আমি মনে মনে চাইতাম আমার বংশের কেউ আসুক আমার কাছে। তুই একমাত্র আমার কাছে আসার উপযুক্ত হয়েছিস। তোকে আমি একটা জিনিস দিয়ে যাব, সেটা তোকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। তোর এমন একটা ক্ষমতা থাকবে যে তুই আগাম অনেক কিছু জানতে পারবি, বুঝতে পারবি। ওই যে স্বর্গ থেকে তিনি আসছেন। এক্ষুনি আমায় যেতে হবে, আর সময় নেই। এই নে তারানাথ, এটা নে। তবে তুই যদি এর অপব্যবহার করিস, এর সব শক্তি চলে যাবে। এটা শুধুমাত্র একটা সাধারণ জিনিস হয়ে থেকে যাবে। শুয়েছিলাম, হঠাৎ শরীরে যেন একটা ঝাঁকুনি লাগলো। ডান হাতের মুঠিতে কি একটা যেন ভারী জিনিস রয়েছে মনে হলো। চোখ মেলে তাকালাম। প্রথমে একটা উজ্জ্বল আলোয় চোখে একেবারে ধাঁধা লেগে গেল। তার মধ্যেই একজন দিব্যজ্যোতি পুরুষকে দেখতে পেলাম, কিছুটা আমার মতোই তাকে দেখতে। হঠাৎ যেন আমার শরীরে কেমন জোর এসে গেল। ডান হাতে দেখলাম একটা অদ্ভুত পাথর। সেই পাথরটাকে মুঠোর মধ্যে শক্ত করে ধরে সেই দিব্য পুরুষের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়লাম। মনে হলো যেন আলতো করে তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। কিন্তু তারপরেই তার শরীর থেকে কি আশ্চর্য আলো বেরিয়ে ওই বরফ ঢাকা হিমালয়ের চূড়োর দিকে ভেসে যেতে লাগলো। সেই দিকেই অপলক চোখে চেয়েছিলাম আমি। হঠাৎ একটা ঝড়ের মতো হাওয়া এলো, আর তার সঙ্গে বরফ বৃষ্টি। চোখ ফিরিয়ে দেখি ছোট ঠাকুরদার দেহটা মাটিতে শোয়া অবস্থায় রয়েছে। কিন্তু তখন এত জোরে তুষারপাত শুরু হয়েছে যে আমি আর ওই খোলা জায়গায় বসে থাকতে পারলাম না। ছুটে গিয়ে ওই গুহা বা পাথরের ঘরে গিয়ে আশ্রয় নিলাম। কতক্ষণ জানি না ওই ঘরের মধ্যে ছিলাম। সময়ের কোনো হিসেব ছিল না। বাইরে একটা ঝড়ের আওয়াজ হচ্ছিল, সেটা থামলে দেখলাম পুরো জায়গাটা বরফে ঢেকে গেছে। কিন্তু ছোট ঠাকুরদার দেহটা কোথায়? কিছুই বুঝতে না পেরে এদিক ওদিক তাকাচ্ছিলাম। সামনে যেখানে ছোট ঠাকুরদার দেহটা দেখেছিলাম, সেখানের বরফ হাত দিয়ে সরাবার চেষ্টা করলাম, কিন্তু শুধু জল ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বুঝতে পারলাম প্রকৃতি নিজেই এই দিব্য পুরুষের সমাধির ব্যবস্থা করে দিয়েছে। হাত জোড় করে প্রণাম জানালাম এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা সেই বিধাতা পুরুষকে। এতক্ষণ ওই পাথরটার কথা মনেই ছিল না, যেটা ছোট ঠাকুরদা আমাকে দিয়েছিলেন। সেটা ঝোলায় রেখে দিয়েছিলাম। সেটা বার করে ভালো করে দেখলাম। আশ্চর্য এক পাথর, স্বচ্ছ নীলাভ রঙের, ভেতর থেকে নানা রকম রং বেরোচ্ছে। পাথরটা একটা তারা বা নক্ষত্রের আকৃতির। আমি তারা, আমার নাম তারানাথ। আমার জন্মের সময় একটা নীল আলোর উল্কা দেখা দিয়েছিল আকাশে, আর সেই উল্কার টুকরোই এখন আমার হাতে। আমার শরীরটা কেমন যেন কাঁটা দিয়ে উঠল, বুঝতে পারলে? ঠাকুরদার এই দান আমি মাথায় আর বুকে ঠেকালাম, আর আশ্চর্য, আমি যেন কি এক শক্তি ফিরে পেলাম। ঠাকুরদা যেখানে থাকতেন সেই ঘরের দিকে ফিরে গিয়ে বারবার প্রণাম জানালাম।
এ আমার কত জন্মের পুণ্য জানি না, তার মতো একজন সিদ্ধ পুরুষ যেখানে ছিলেন সেই জায়গা আমি স্পর্শ করতে পেরেছি, কিছুক্ষণের জন্যও সেখানে আশ্রয়ও পেয়েছি। সেই নীলাভ পাথরটা যত্ন করে একটা কাপড় জড়িয়ে রেখে দিলাম আমার কাছে। রাজাধিরাজ হিমালয় পর্বতকে আরো একবার প্রণাম জানিয়ে ফেরার পথ ধরলাম। এবার আর পথে কোনো বিপত্তি ঘটেনি। অনেকটা পথ পায়ে হেঁটে আবার সেই আশ্রমে ফিরে এলাম। সেখানে 2-4 দিন কাটিয়ে কাশী বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করলাম কাশীর দিকে। আচ্ছা, সেই পাথরটা সেটা এখনো আছে আপনার কাছে? মানে থাকলে একটু দেখান না, আমরাও দেখি, সেটা দেখে একটু অন্তত পুণ্য সঞ্চয় করি। কিশোরীর কথা শুনে তারানাথ একটু চুপ করে তার দিকে চেয়ে রইল। তারপরে উঠে গিয়ে একটা তাকের উপর যে অসংখ্য পঞ্জিকা জমা হয়েছিল তার পিছনে গিয়ে কি খুঁজতে লাগলো। আমি কিশোরীর দিকে একটু তিরস্কারের দৃষ্টিতে তাকালাম। আমি জানি কিশোরী মাঝে মাঝেই তারানাথকে বিপদে ফেলার চেষ্টা করে। কি দরকার ছিল সেই পাথরটা দেখতে চাওয়ার? এত বছর পরে সেটা কি আর আছে? তবে সেটা ছিল একটা বিশেষ জিনিস, ছোট ঠাকুরদার স্মৃতি, হারিয়ে যাবার কথা নয়। এমন সময় তারানাথ কি একটা হাতে করে নিয়ে এসে আমাদের সামনে রাখল। দেখলাম একটা সাধারণ পাথর, রেল লাইনের ধারে যেমন থাকে, তবে পাথরটা চ্যাপ্টা ধরনের আর ধারগুলো এবড়ো খেবড়ো। কিশোরী পাথরটা হাতে নিয়ে বলল, হ্যাঁ, এটা? হ্যাঁ, আপনি বললেন যে নীল রঙের স্বচ্ছ নানান রকম রং বেরোচ্ছে, এটা তো এমনি একটা পাথর। তোমরা বোধহয় ভুলে গেছো যে ছোট ঠাকুরদা আমাকে একটা কথা বলেছিলেন, আমি যদি আমার ক্ষমতার অপব্যবহার করি তাহলে এটা একটা সাধারণ পাথরে পরিণত হবে। কি বুঝলে? হ্যাঁ, এই পর্যন্ত বলে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমরা জানি যে তারানাথ খুব একটা শুদ্ধ চরিত্রের মানুষ নয়। ক্ষমতার অপব্যবহারের ফলে সে অনেক ক্ষমতাই হারিয়েছে। শুধু মধুসুন্দরী দেবী বলেছিলেন তার জীবনে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না, তাই তার কোনো রকমের দিন চলে যায়। আমি চুপ করে থাকলেও কিশোরী কিন্তু তারানাথের উত্তরে সন্তুষ্ট হতে পারল না। সে বলল, এটা কিন্তু ঠিক হলো না ঠাকুরমশাই। আমি ভাবলাম একটা প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাবো আপনার থেকে, যাতে বুঝতে পারবো যে আপনার গল্পটা সত্যি ছিল, কিন্তু সে তো আর হলো না। হ্যাঁ, যাকগে, চলো এ বিভূতি, যাওয়া যাক, আজকের মতো গল্প শেষ। তারানাথ চুপ করে আমাদের দিকে চেয়ে থাকলো, মুখে কিছু বলল না। আমরা বাইরে বেরিয়ে এলাম।